হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ, এই অধ্যায় থেকে আজকে এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু টোটাল 5টি এমসিকিউ আসবে, তাহলে 5-এ কিন্তু 5টি সঠিক উত্তর তোমাদের পরীক্ষায় করতে হবে। তার জন্য আমি সাজেশন তৈরি করে নিয়ে এসেছি এমসিকিউ এর। তাহলে প্রথমটি তোমরা স্ক্রিনের মধ্যে দেখো, যে দ্বিজাতি তত্ত্বের জনক হলেন, তাহলে উত্তর হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। এবার অনেক বইয়ের মধ্যে কিন্তু উত্তর দেওয়া আছে আর কি মোহাম্মদ আলী জিন্নাহ, কিন্তু যদি অপশনের মধ্যে স্যার সৈয়দ আহমেদ খান এটা থাকে তাহলে কিন্তু এটাই অপশন উত্তর হবে তোমাদের। কিন্তু যদি স্যার সৈয়দ আহমেদ খান এই অপশনটা না থাকে, তাহলে যদি আর কি মোহাম্মদ আলী জিন্নাহ থাকে তাহলে সেটা ঠিক করবে। নেক্সট প্রশ্ন দেখো, যে মধ্যরাত্রির ঘন্টা যখন বাজবে, সমগ্র বিশ্ব যখন গভীর নিদ্রামগ্ন, ভারত জেগে উঠবে জীবন ও স্বাধীনতার চেতনায়। বক্তব্যটি কার? তার উত্তর হচ্ছে আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, যে ভারত বিভাগের প্রধান কারণ ছিল, এর উত্তর হচ্ছে ধর্ম। ধর্মের উপর ভিত্তি করেই কিন্তু ভারত ভাগ হয়েছিল। তোমরা জানো যে মুসলিম লীগ নামে একটা পার্টি ছিল যেটা 1906 সালে গঠিত হয়েছিল। আর এই মুসলিম লীগের দাবি ছিল যে যেহেতু ভারতবর্ষের মধ্যে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তার জন্য মুসলমানরা যেহেতু এই আমাদের দেশে সংখ্যালঘু, তার জন্য তাদের স্বার্থ সংরক্ষিত হবে না, এটা মুসলিম লীগের দাবি। তার জন্য মুসলিমদের একটা আলাদা রাষ্ট্র গঠন করার কথা বলা হয়েছিল তখন, সেটা হচ্ছে পাকিস্তান। তারপরে সেই ধর্মের ভিত্তিতেই কিন্তু পাকিস্তান ভাগ হয়েছিল, মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে গঠিত হয়? তাহলে মনে রাখবে 1885 সালে। নেক্সট প্রশ্ন দেখো, যে মুসলিম লীগ কত সালে গঠিত হয়? তাহলে উত্তর হচ্ছে 1906 সালে। তাহলে ভারত ভাগের সময় কিন্তু এই দুটি পার্টি প্রমুখ পার্টি ছিল তখন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? তাহলে উত্তর হচ্ছে খান আব্দুল গফর খান। নেক্সট প্রশ্ন, যে দেশ ভাগের ফলে যে অঞ্চলগুলি পাকিস্তানে চলে যায় সেগুলি হলো, তাহলে উত্তর হচ্ছে উপরোক্ত সবকটি, অর্থাৎ পূর্ববঙ্গ, পশ্চিম পাঞ্জাব, তারপরে বেলুচিস্তান, সিন্ধু আর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। টোটাল এই 5টি অঞ্চলই কিন্তু দেওয়া হয় পাকিস্তানকে, আর সম্পূর্ণ ভারতে থেকে যায়। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, যে দেশ ভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল? তাহলে উত্তর হচ্ছে পাঞ্জাব ও বাংলা। ঠিক আছে। পাঞ্জাব ও বাংলা এই দুটি অঞ্চল কিন্তু সব থেকে বেশি দেশভাগের যন্ত্রণা সহ্য করেছিল। উদ্বাস্তু সমস্যা দেখা দিয়েছিল এই দুটি জায়গাতেই। তারপরে প্রশ্ন দেখো, যে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়? তাহলে উত্তর হচ্ছে 1950 সালের 8ই এপ্রিল। ভারতের তখন প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু, আর পাকিস্তানের তখন প্রধানমন্ত্রী ছিল আর কি লিয়াকত আলী খান। তাহলে তাদের দুজনের আর কি দুটি দেশের প্রধানমন্ত্রীর নামানুসারে এই চুক্তির নাম হয় নেহেরু লিয়াকত চুক্তি। আর এই চুক্তিকে কিন্তু দিল্লি চুক্তিও বলা হয়। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে দিল্লি চুক্তি কবে স্বাক্ষরিত হয়, উত্তর কিন্তু সেম হবে 1950 8ই এপ্রিল। আর এখন এই চুক্তিটা কেন স্বাক্ষরিত হয়? দেখো, যখন উদ্বাস্তু সমস্যা দেখা দেয়, অর্থাৎ ভারত ভাগের পরে কি হয়, যে পাকিস্তানের মধ্যে যে সংখ্যালঘু ছিল হিন্দুরা, আর ভারতের মধ্যে যে সংখ্যালঘু ছিল মুসলিমরা, তাদের উপর কিন্তু অত্যাচার চলছিল সংখ্যালঘুদের উপরে। তারপরে দুটি দেশের সরকার চুক্তি করে যে দুই দেশের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য এই চুক্তিটা আর কি স্বাক্ষরিত হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, যে পুনর্বাসনের যুগ বলে অভিহিত করা হয় কোন সময়কালকে? এর উত্তর হচ্ছে 1947 থেকে 1951 সাল পর্যন্ত। নেক্সট প্রশ্ন দেখো, যে রেড ক্লিফ কমিশনের সভাপতি কে ছিলেন? বা এই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে, যে ভারত পাকিস্তান সীমানা কে তৈরি করেন? তাহলে উত্তর হচ্ছে স্যার সিরিল র্যাডক্লিফ। ভারত এবং পাকিস্তান এই যে দুটি দেশ ভাগ হয়, তাই না, তাহলে এই দুটি দেশের মাঝখানে যে সীমানা, সেটা কে নির্ধারণ করেছিল? আর কি সীমানা নির্ধারণের জন্য একটা কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের নাম হচ্ছে র্যাডক্লিফ কমিশন। আর সেই কমিশনের সভাপতি ছিল আর কি স্যার সিরিল র্যাডক্লিফ। তার নাম অনুসারেই কমিশনের নাম হয় র্যাডক্লিফ কমিশন, মনে রাখবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে স্বাধীনতার পর ভারতে কয়টি দেশীয় রাজ্য ছিল? তাহলে উত্তর হচ্ছে 562টি। ঠিক আছে। অনেক বই আছে 565, তাহলে তোমরা কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু হয় 562 অপশনে থাকবে, না হয় 565, দুটি কিন্তু থাকবে না। ঠিক আছে, তাহলে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, যে দেশীয় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে যুক্ত করার প্রধান দায়িত্বে ছিলেন? তাহলে উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল, তার কাছেই দায়িত্ব ছিল যে দেশীয় যে রাজ্যগুলি ছিল, দেশীয় রাজ্য মানে যেই
রাজ্যের মধ্যে রাজার শাসন ছিল, সেটা হচ্ছে দেশীয় রাজ্য। আর আরেকটা ছিল ব্রিটিশ ভারত, ব্রিটিশ ভারতেরই কিন্তু ভাগ হয়েছিল, দেশীয় রাজ্যের ভাগ হয়নি। তাহলে নেক্সট প্রশ্ন দেখো যে কত সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে, তাহলে উত্তর হচ্ছে 1946 সালে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তারপরে কোশ্চেন দেখো যে নিম্নে ক্যাবিনেট মিশনের সদস্য নয় কোন ব্যক্তি, তাহলে উত্তর হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। তাহলে এখানে কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন ক্যাবিনেট মিশনের সদস্য নয়। এখানের মধ্যে ক্যাবিনেট মিশনের সদস্য কিন্তু উপরে যে তিনটি অপশন আছে সেই তিনজনই কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিল। একটা হচ্ছে লর্ড প্যাথিক লরেন্স, তারপরে স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার, এই তিনজনই কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য। তাহলে এটাও মনে রাখবে কোন কোন তিনজন ব্যক্তি ক্যাবিনেট মিশনের সদস্য ছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো যে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন, এর উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, মনে রাখবে। আর বর্তমানে কে আছেন, বর্তমানে কিন্তু অমিত শাহ আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো যে জম্মু ও কাশ্মীরের রাজা ছিলেন, তাহলে উত্তর হচ্ছে হরি সিং। নেক্সট প্রশ্ন, জম্মু ও কাশ্মীরের রাজা হরি সিং কবে ভারতের অন্তর্ভুক্তি দলিলে স্বাক্ষর করে, তাহলে উত্তর হচ্ছে 1947 সালে 26শে অক্টোবর। নেক্সট প্রশ্ন, যে 370 নং ধারা বাতিল করা হয় কত সালে, তাহলে উত্তর হচ্ছে 2019 সালে। ঠিক আছে, এখন 370 নং ধারাটা কি একটু বলে দিচ্ছি। যে 370 নং ধারা অনুযায়ী জম্মু কাশ্মীর নামে আগে একটা রাজ্য ছিল, তাহলে সেই রাজ্যে কিন্তু বিশেষ মর্যাদা ছিল। এখন বিশেষ মর্যাদা কি ছিল, যে সেই জম্মু কাশ্মীরে অন্য রাজ্যের কোনো ব্যক্তি গিয়ে সেখানে ল্যান্ড পারচেস করতে পারবে না। তারপরে আরেকটা বিশেষ মর্যাদা হচ্ছে যে ভারতের পার্লামেন্টে, ঠিক আছে, ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট, তাহলে সেই পার্লামেন্টে যে আইন প্রণীত হবে সেই আইনটা কিন্তু সরাসরি জম্মু কাশ্মীর রাজ্যে লাগু হবে না। অন্যান্য রাজ্যে লাগু হয়ে যাবে কিন্তু জম্মু কাশ্মীরে লাগু হবে না, যতক্ষণ না পর্যন্ত জম্মু কাশ্মীরের যে আইনসভা আছে অর্থাৎ বিধানসভা, সেই বিধানসভা যতক্ষণ না অ্যাপ্রুভ করছে ততক্ষণ জম্মু কাশ্মীরে সেই আইনটা লাগু হবে না। এটা ছিল বিশেষ মর্যাদা। কিন্তু 2019 সালে এই 370 নং ধারা বাতিল করা হয় জম্মু কাশ্মীরে, তার দ্বারা বিশেষ মর্যাদাও আর থাকে না। নেক্সট প্রশ্ন দেখো এবার যে ভারত ও পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পাক অকুপাইড কাশ্মীর এর মধ্যে যে সীমানা রয়েছে তার নাম, তার উত্তর হচ্ছে এলওসি, লাইন অফ কন্ট্রোল। প্রথমটা মনে রাখবে। তারপরে প্রশ্ন দেখো যে ভারত ও আকসাই চীনের মধ্যে যে সীমানা রয়েছে তার নাম, তার উত্তর হচ্ছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো যে কবে জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়, তার উত্তর হচ্ছে 31শে অক্টোবর 2019 সালে। নেক্সট প্রশ্ন দেখো যে মণিপুর দেশীয় রাজ্যের রাজা ছিলেন, তাহলে উত্তর হচ্ছে বোধচন্দ্র সিং। নেক্সট প্রশ্ন, মণিপুরের রাজা বোধচন্দ্র সিং কবে ভারতের অন্তর্ভুক্তি দলিলে স্বাক্ষর করে, তাহলে উত্তর হচ্ছে 1949 সালের 21শে সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন, যে মণিপুর রাজ্য সংবিধান আইন প্রণীত হয় কত সালে, তার উত্তর হচ্ছে 1947 সালে। ঠিক আছে, মণিপুর রাজ্য সংবিধান আইন, আর তার দ্বারাই কিন্তু মণিপুরে আর কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। তারপরে সেখানে বিধানসভা গঠন করা হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো যে ভারতের প্রথম কোন রাজ্যে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তার উত্তর হচ্ছে মণিপুর। মণিপুর রাজ্যেই কিন্তু প্রথম, ভারতের প্রথম রাজ্য যেখানে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে আর কি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো যে মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কত সালে, তাহলে উত্তর হচ্ছে 1972 সালে। আগে মণিপুর একটা দেশীয় রাজ্য ছিল, তারপরে কিন্তু 1972 সালে এটাকে আর কি পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো যে হায়দ্রাবাদ দেশীয় রাজ্যের শাসককে বলা হতো, তার উত্তর হচ্ছে নিজাম। হায়দ্রাবাদ আগে একটা দেশীয় রাজ্য ছিল, তারপরে তো ভারত মুক্তি হয়, তাহলে এই যে হায়দ্রাবাদ দেশীয় রাজ্যটি ছিল তখন তার যে শাসক, তার শাসককে বলা হতো নিজাম। নিজাম হচ্ছে একটা উপাধি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো যে হায়দ্রাবাদ দেশীয় রাজ্যের নিজাম হলেন, তাহলে উত্তর হচ্ছে মীর ওসমান আলী খান। তখন কিন্তু মীর ওসমান আলী খান ছিলেন হায়দ্রাবাদের নিজাম অর্থাৎ হায়দ্রাবাদের শাসক বা হায়দ্রাবাদের রাজা। আর একটা কথা মনে রাখবে যে এই হায়দ্রাবাদ কিন্তু দক্ষিণ ভারতের সব থেকে বড় দেশীয় রাজ্য ছিল। ঠিক আছে, দক্ষিণ ভারতের সব থেকে বড় দেশীয় রাজ্যের নাম কি, মনে রাখবে হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন দেখো যে হায়দ্রাবাদকে ভারতের সংযুক্তিকরণে পরিচালিত সামরিক অভিযানের নাম কি, তার উত্তর হচ্ছে অপারেশন পোলো। অপারেশন পোলোর দ্বারা কিন্তু হায়দ্রাবাদকে ভারতমুক্ত করা হয়। হায়দ্রাবাদ দেশীয় রাজ্যের যে রাজা ছিল তিনি ছিলেন মুসলিম, কিন্তু হায়দ্রাবাদের যে জনগণ ছিল 85% ছিল হিন্দু। কিন্তু এই হায়দ্রাবাদ পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চাইছিল,
ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছিল না। কিন্তু হায়দ্রাবাদ হচ্ছে দক্ষিণ ভারতে, একদম ভারতের মাঝখানে, তাহলে সেটা ভারতের নিরাপত্তার জন্য, ঠিক আছে, জাতীয় নিরাপত্তার জন্য ভালো না যে ভারতের মাঝখানে কোনো একটা দেশীয় রাজ্য সেটা ভারতের সঙ্গে যুক্ত না হয়ে পাকিস্তানের অংশ হবে, তাই না? তারপরে একটা সামরিক অভিযান চালানো হয়, হায়দ্রাবাদকে ঘিরে ফেলা হয় এই অপারেশন পোলোর দ্বারা। তারপরে কিন্তু হায়দ্রাবাদের সেনাবাহিনী প্রত্যাহার করে, হার মেনে নেয়, তারপরে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায় হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন দেখো যে কবে হায়দ্রাবাদের ভারতের সংযুক্তিকরণ ঘটে, তাহলে উত্তর হচ্ছে 1948 সালের 17 সেপ্টেম্বর। তাহলে এই অপারেশন পোলো কিন্তু টানা 5 দিন চলে, 1948 সালের 13 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত চলে, এই 5 দিন চলে। লাস্ট দিন হচ্ছে এই 17 সেপ্টেম্বর হার মেনে নেয়, আর 17 সেপ্টেম্বরেই কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখো যে রাজাকার বাহিনী নিম্নের কোন দেশীয় রাজ্যের সাথে সম্পর্কিত, তাহলে উত্তর হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের যে শাসক ছিল যাকে বলা হতো নিজাম, সেই নিজাম সমর্থিত একটা বাহিনী ছিল যার নাম হচ্ছে রাজাকার বাহিনী। আর এই রাজাকার বাহিনীর কাজ কি ছিল, যে যেই সব মানুষেরা নিজামের বিরোধিতা করত এবং আর কি ভারতের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করত, তাদেরকে দমন করা ছিল এই রাজাকার বাহিনীর কাজ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো যে ভারত স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য ভারত সরকার 1948 সালে কোন কমিশন গঠন করে, এর উত্তর হচ্ছে ধর কমিশন, ঠিক আছে। ভাষার ভিত্তিতে রাজ্যগুলি গঠন করা উচিত হবে কি না, তার জন্য প্রথম যে কমিশন গঠন করেছিল সেটার নাম হচ্ছে ধর কমিশন, ঠিক আছে। আর এই ধর কমিশন কি বলে দেয়, যে না, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে না, মানা করে দেয় রিপোর্টে। নেক্সট প্রশ্ন যে ধর কমিশনের সভাপতি কে ছিলেন, তাহলে উত্তর হচ্ছে এস কে ধর, ঠিক আছে। এস কে ধর ছিল ধর কমিশনের সভাপতি, সভাপতির নাম অনুসারেই কমিশনের নামকরণ করা হয় ধর কমিশন। তারপরে নেক্সট প্রশ্ন দেখো যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস 1948 সালে কোন কমিটি গঠন করে, তাহলে উত্তর হচ্ছে জেভিপি কমিটি। আগেরটা ছিল কমিশন আর এটা হচ্ছে কমিটি। কমিশন গঠন করে ভারত সরকার, কিন্তু এই কমিটি, জেভিপি কমিটিকে গঠন করে এই ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই রাজনৈতিক দলটা কিন্তু গঠন করেছিল। আর এখানে জেভিপি মানে জে দিয়ে জওহরলাল নেহেরু, ভি দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল, আর পি দিয়ে পট্টবি সীতারামাইয়া। তাহলে এই তিনজন এই কমিটির সদস্য ছিল, তাহলে তাদের নাম অনুসারেই এই কমিটির নামকরণ করা হয় জেভিপি কমিটি, মনে রাখবে। আর এই কমিটিও কিন্তু মানা করে দেয় যে না, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা উচিত হবে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো যে ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম হলো, তাহলে উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর অন্ধ্রপ্রদেশ কোন ভাষার ভিত্তিতে গড়ে উঠেছিল, তেলুগু ভাষা, মনে রাখবে। তেলুগু ভাষাভাষী অঞ্চল নিয়ে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠন করা হয়েছিল। আর কখন গঠন করা হয়েছিল, কত সালে, মনে রাখবে 1 অক্টোবর 1953 সালে। সালটাও কিন্তু ইম্পর্টেন্ট, 1 অক্টোবর 1953 সাল, মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো যে তেলুগু ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক অন্ধ্রের দাবিতে কে অনশনে মারা যান, তার উত্তর হচ্ছে পট্টি শ্রীরামুলু। এই যে পট্টি শ্রীরামুলু, তিনি একজন নেতা ছিল, ঠিক আছে, পার্টির লিডার ছিল। তিনি তেলুগু ভাষাভাষী অঞ্চলকে নিয়ে একটা আলাদা রাজ্য, এই যে অন্ধ্রপ্রদেশ যে রাজ্যটা গড়ে উঠেছে তার জন্যই কিন্তু তিনি কিন্তু অনশনে মারা যান। অনশন করতে করতে তার দাবি ছিল যে অন্ধ্রপ্রদেশ নামে একটা রাজ্য করা হোক তেলুগু ভাষাভাষী লোকেদের নিয়ে, কিন্তু তখন ভারত সরকার শুনছিলই না, কথায় গুরুত্ব দিচ্ছিল না। কিন্তু যখন পট্টি শ্রীরামুলু মারা যান, তখনই কিন্তু চারিদিকে আন্দোলন শুরু হয়ে যায় যে ভারত সরকার কি করছে, যে একজন অনশনে মারা গেল, কিন্তু ভারত সরকার কিচ্ছু করছে না। তারপরে কিন্তু ভারত সরকার চাপে পড়ে এই যে অন্ধ্রপ্রদেশ নামে একটা আলাদা রাজ্য গঠন করে দেয় ভাষার ভিত্তিতে 1953 সালে 1 অক্টোবর। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো যে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন বা ফজল আলী কমিশন গঠন করা হয়, তার উত্তর হচ্ছে 1953 সালে, ঠিক আছে। এটাকে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতির নাম ছিল হচ্ছে ফজল আলী, ঠিক আছে। তার জন্য এই রাজ্য পুনর্গঠন কমিশনকে ফজল আলী কমিশনও বলা হয় কিন্তু, ঠিক আছে। আর এটা কবে গঠন করা হয়, কত সালে, মনে রাখবে 1953 সালে। আর রিপোর্ট পেশ করে 1955 সালে। আর এই কমিশন কিন্তু বলে দেয় যে হ্যাঁ, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো যে নিম্নে রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন না কোন ব্যক্তি, তাহলে উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কিন্তু এই রাজ্য পুনর্গঠন কমিশন অর্থাৎ ফজল আলী কমিশনের সদস্য ছিলেন না। আর বাকি যে তিনজন অপশনে আছে, কে এম পানিক্কর,
তারপরে এইচ এন কুঞ্জরু আর ফজল আলী, এই তিনজনই কিন্তু এই রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন। তাহলে মনে রাখবে রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন তিনজন, তিনজনের নাম কিন্তু লিখে রাখবে তোমরা, কে এম পানিক্কর, এইচ এন কুঞ্জরু আর ফজল আলী। ফজল আলী সভাপতি ছিল। নেক্সট প্রশ্ন দেখো যে রাজ্য পুনর্গঠন আইন ভারতের পার্লামেন্টে কবে পাস হয়? তাহলে উত্তর হচ্ছে 31শে আগস্ট 1956 সালে। এটা কিন্তু এবার 2026-এর পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো যে রাজ্য পুনর্গঠন আইন 1956 এর দ্বারা কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি করা হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট প্রশ্ন দেখো যে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি মূল কোন রাজ্য থেকে পৃথক হয়ে গঠিত হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে মাদ্রাজ। মাদ্রাজ থেকেই কিন্তু আলাদা হয়ে অন্ধ্রপ্রদেশ নামে একটা রাজ্য গঠন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো যে 1960 সালে 1 মে ভাষার ভিত্তিতে বোম্বাই রাজ্যকে বিভক্ত করে কোন দুটি রাজ্য গঠন করা হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে গুজরাট ও মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন যে কবে দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত করে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়? তাহলে উত্তর হচ্ছে 26শে জানুয়ারি 2020 সালে। আগে দুটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, দুটাকে যুক্ত করে একটা করে দেওয়া হয়। এর জন্য ভারতে কিন্তু বর্তমানে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ঠিক আছে। আগে 9টি ছিল, এখন 8টি। নেক্সট প্রশ্ন দেখো যে ড্যাশ সালে ড্যাশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে? তার উত্তর হচ্ছে 1975 সালে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো যে কত সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠন করা হয়? তাহলে উত্তর হচ্ছে 2000 সালে। নেক্সট প্রশ্ন কত সালে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড রাজ্যটি গঠন করা হয়? তাহলে উত্তর হচ্ছে 2000 সালে। নেক্সট প্রশ্ন কত সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি গঠন করা হয়? তার উত্তর হচ্ছে 2014 সালে। এখনো পর্যন্ত সব থেকে নতুন যে রাজ্যটি গঠন করা হয়েছে সেটা হচ্ছে তেলেঙ্গানা, ঠিক আছে। সর্বশেষ যে রাজ্যটি গঠিত হয়েছে ভারতে সেটা হচ্ছে তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ থেকে কিন্তু ভেঙে আর কি পৃথক করে তৈরি করা হয়েছে 2014 সালে। আজকের লাস্ট প্রশ্ন যে ভারতের সংবিধানের কত নং ধারা অনুযায়ী পার্লামেন্ট নতুন রাজ্য গঠন করতে পারে? তার উত্তর হচ্ছে 3 নং ধারা, ঠিক আছে, আর্টিকেল নং 3। তাহলে এই ছিল আজকের তোমাদের চতুর্থ অধ্যায় থেকে এমসিকিউ এর সাজেশন। আশা করি তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকেই কমন পড়ে যাবে। এছাড়াও যখন তোমাদের সিলেবাস শেষ হবে তখন কিন্তু আমি তোমাদের এবিটিএ সলভ করাবো, ঠিক আছে, আরো নতুন নতুন কোশ্চেন সলভ করাবো। তো তোমাদের টার্গেট কিন্তু 40-এ 40ই হবে, ঠিক আছে। 1 নম্বরও কিন্তু পরীক্ষায় ছাড়া যাবে না, 40-এ 40ই টার্গেট রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা 38, 37, 39 এমন পাবে। যদি তোমাদের টার্গেটই থাকে 30+ বা 20+, তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। 40-এ 40ই টার্গেট রাখো, আরামসে প্রত্যেকে পেয়ে যাবে 35+, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আলোচনা। তোমরা এই কোশ্চেনগুলি বারবার প্র্যাকটিস করবে বাড়িতে। আর যারা এখনো ক্লাস করোনি এই চতুর্থ অধ্যায়ের, আমি কিন্তু সমস্ত ক্লাস করিয়েছি চতুর্থ অধ্যায়ের, তোমরা প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখতে পারো। আর আমার আগেও পুরনো একটা প্লেলিস্ট আছে আগের বছরের, সেখানে কিন্তু অলরেডি 6টি অধ্যায়েরই ক্লাস রয়েছে, সেখান থেকেও তোমরা করতে পারো। আর এখন কিন্তু যেই ক্লাসগুলি করাচ্ছি সেগুলি আমি আপডেটেড করাচ্ছি, এখানে আরো নতুন নতুন কোশ্চেনও থাকছে। তাহলে পরের দিন থেকে আমরা 5ম অধ্যায়টি শুরু করে দেবো। তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।